ডক্টরস যারা অনলাইনে বা ফেসবুকের মাধ্যমে যুক্ত হয়ে আমার কথা শুনছেন। আজকে আমাদের ফাউন্ডেশন প্লাস ব্যাচ, এমআরসিএস পার্টে ফাউন্ডেশন প্লাস ব্যাচ এর ওরিয়েন্টেশন। এই ব্যাচটা আমাদের একটা আকাঙ্ক্ষিত ব্যাচ, কারণ আমাদের অনেক ডক্টর বলেছেন এফসিপিএস পার্ট ওয়ান কমপ্লিট করার পরে আসলে এমআরসিএস এর জন্য কতটুকু পড়া দরকার। সেটার জন্যই আমরা এইটা ব্যাচটা শুরু করতে যাচ্ছি। এই ব্যাচটা এমনভাবে সাজানো যাতে আমাদের পার্ট ওয়ান এর পরে কমপ্লিট প্রিপারেশনের পরে আপনি হয়তো কোনো কারণে এবার পার্ট ওয়ান নাও হতে পারে, কিন্তু আপনার প্রিপারেশনটা কমপ্লিট আছে, তারপরে আপনার কতটুকু প্রয়োজন এমআরসিএস পার্টে পরীক্ষায় পাশ করার জন্য বা একটা ভালো মার্ক ক্যারি করার জন্য, সেটা নিয়ে আমাদের আজকের ডিসকাশনটা। যারা যুক্ত আছেন, আমি আছি মেন্টর হিসেবে ডক্টর আবুল বাশার, এবং আমাদের সাথে গেস্টরা আছেন। তাদেরকে আমরা ধারাবাহিকভাবে পরিচিত করে দিব এবং কিছু কথা শুনবো ওনাদের থেকে। তো প্রথমে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের সার্জনদের মাঝে এমআরসিএস দিন দিন অনেক বেশি ফেমাস হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি দেশে থাকি বা দেশের বাইরে থাকি সবার যাতে এমআরসিএস ডিগ্রিটা কমপ্লিট করা থাকে, এবং ভবিষ্যতে যারা এফআরসিএস করতে চায় তাদের জন্য তো যেহেতু এমআরসিএস করাটা এখন মোটামুটি কম্পালসারি, সো আমাদেরকে এমআরসিএস এর চাহিদাটা দিন দিন আমাদের জন্য বেড়েই যাচ্ছে আর কি। যাই হোক, তাদের জন্যই আমাদের আজকের আয়োজনটা। আমরা প্রথমেই আমাদের গেস্টদের কাছে কিছু কথা শুনবো, ওভারঅল একটা ডিসকাশন। প্রথমেই আমরা শুনবো আমাদের গেস্ট ডক্টর আব্দুল্লাহ আল মারুফের কাছ থেকে। সে এফসিপিএস পার্ট ওয়ান করেছে নিউরোসার্জারিতে এবং এমআরসিএস পার্টে ইংল্যান্ড থেকে। ডক্টর মারুফকে অনুরোধ করছি ওভারঅল আমাদের প্রিপারেশন সম্পর্কে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমাকে শোনা যায় বাসার ভাই? জি, শোনা যাচ্ছে। আমি একটা ডকুমেন্ট শেয়ার করব সাথে। আচ্ছা, ডকুমেন্টটা আমি ফোনে শেয়ার করতে পারছি না, দুঃখিত। আমি আচ্ছা, একটু মুখেই বলুন। কথা বলি আর কি। হ্যাঁ, 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 বলুন। আমি আমি মেনলি কথা বলবো হচ্ছে এফসিপিএস এর পরে যারা এফসিপিএস এর প্রিপারেশন নিয়েছেন বা এফসিপিএস যাদের পার্ট ওয়ান কমপ্লিট হয়েছে তারা কিভাবে এমআরসিএস এর প্রিপারেশন নেবেন এবং কতটুকু আপনাদের পড়া হয়েছে সেই বিষয়ে আমরা কথা বলবো আর কি। আমরা যদি এমআরসিএস এর সিলেবাসের দিকে লক্ষ্য করি তাহলে এমআরসিএস এর আহ, আপনাদের দুইটা পেপারে পরীক্ষা হয়, পেপার ওয়ান এন্ড পেপার টু। আপনার মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে নাহিদ আপু কথা বলবে, তারপরে আমি একটু কি বলি। পেপার ওয়ান হচ্ছে আপনাদের অ্যাপ্লাইড বেসিক সায়েন্স। এই অ্যাপ্লাইড বেসিক সায়েন্সে আপনাদের 180 মার্কের পরীক্ষা হয়। তার মধ্যে আপনার যদি এফসিপিএস পার্ট ওয়ান যদি আপনার কমপ্লিট প্রিপারেশন নেওয়া থাকে, তার মধ্যে আপনি অ্যানাটমি অংশ, ফিজিওলজি, ফার্মাকোলজি, প্যাথো, মাইক্রো বায়োস্ট্যাটিক্স আপনার হচ্ছে রুট লেভেলের পড়া, একবারে বেসিক লেভেলের কিন্তু পড়া আপনাদের কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ যারা এফসিপিএস এর প্রিপারেশন নিয়েছেন তারা কিন্তু এমআরসিএস এর যতটুকু লাগে তার থেকে কিন্তু অনেক বেশি প্রিপারেশন নিয়ে ফেলেছেন অলরেডি। আপনাকে করতে হবে কি, আপনাকে করতে হবে যে আপনাদের ক্লিনিক্যাল অংশ যেগুলো আছে, যেগুলো একটু আপনার স্টেম বেজ স্টেম বেজ যে কোশ্চেন গুলো হয়, এই কোশ্চেন গুলোকে আপনাকে একটু বেশি করে সলভ করা লাগবে, এবং অ্যানাটমি অংশটাকে আপনাকে একটু যতটুকু পড়ছেন তার থেকে একটু মানে আপডেট করলেই আপনার কিন্তু এমআরসিএস এর প্রিপারেশন যে পেপার ওয়ান যে অংশটা থাকছে সেই অংশটা কিন্তু আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে আর কি। অর্থাৎ এফসিপিএস এর প্রিপারেশন যদি আপনার থাকে তাহলে এমআরসিএস এর পেপার এই অংশটা আপনার জন্য কোনো কিছুই মনে হবে না, একেবারে ডাল ভাত মনে হবে, অনেক সোজা আর কি। হ্যাঁ, একটু আপনার কাছে যে পড়াগুলো এফসিপিএস এ পড়ছেন পূর্বতীতে, সে পড়াগুলোই যদি মেনলি পড়েন, তার থেকে অনেক কম পড়লেও দেখা যাচ্ছে আপনার প্রিপারেশনটা কিন্তু 100-100 হয়ে যাচ্ছে। আর পেপার টু যেটা প্রিন্সিপাল অফ সার্জারি ইন জেনারেল যেটা অংশ থাকে, যেটা 120 মার্ক এমআরসিএস পার্টির জন্য, পেপার টু এটা আপনাকে একটু ভালোভাবে পড়া লাগবে। এখানে এখানে আপনারা জানেন যে এফসিবিএস এ যারা প্রিপারেশন নেন তারা কিন্তু বেলিয়ান লাভটা ক্লিনিক্যাল অংশ কিন্তু অনেকে পড়েন। হ্যাঁ, এবং অনেকে কিন্তু ভালোভাবে পড়া আছে, কিন্তু ক্লিনিক্যাল অংশ আমরা এফসিবিএস এ যতটুকু পড়ি তার থেকে একটু গুরুত্ব সহকারে একটু বেশি পড়া লাগবে। এখানে আমাদের কমন সার্জিক্যাল কন্ডিশন, প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট অফ ট্রমা, মেডিকেল লিগ্যাল অ্যাসপেক্ট অফ সার্জিক্যাল প্র্যাকটিস, এর কয়েকটা টপিকস এখান থেকে আপনাকে এমআরসিএস এর জন্য পড়া লাগবে। কিন্তু ম্যাক্সিমাম গুলো দেখা যাচ্ছে আপনি বিলিয়ন লাভ পার্টনের জন্য যেগুলো পড়ছেন ম্যাক্সিমাম গুলো আপনার পড়া হয়ে গেছে। কিন্তু আপনাকে বাকি একটু এদিক ওদিক করলে, অর্থাৎ আপনি যে পার্টনের জন্য যতটুকু পড়ছেন তার থেকে একটু সংযোগ করলে সে আপনার হচ্ছে এমআরসিএস এর প্রিপারেশনটা একবারে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে?
তো আমি বলবো যে যারা এফসিপিএস এর প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য এমআরসিএস এর প্রিপারেশন নেওয়া একেবারেই সহজ। কারণ আমরা জানি যে এফসিপিএস এর প্রিপারেশন নিতে কিন্তু অনেক আমরা বেসিক লেভেল এবং রুট লেভেলের পড়া লাগে। হ্যাঁ, সেই রুট লেভেল থেকে এমআরসিএস এর প্রিপারেশন কিন্তু এত ডিপলি আমরা পড়ি না। এমআরসিএস এর এফসিপিএস এর প্রিপারেশনের 50% প্রিপারেশনও যদি নেওয়া যায়, তাহলে আমাদের এমআরসিএস এ একটা ভালো স্কোর করা সম্ভব আর কি। হ্যাঁ, সে দিক থেকে আমি বলবো যে এই আমাদের যে জেনেসিসে যে ইয়াটা করা হয়েছে, শীটটা করা হয়েছে, এই এমআরসিএস এর শীটটা যদি আপনি ঠিকঠাক মতো পড়েন, হ্যাঁ, আমাদের যে এমআরসিএস এর জন্য মূল বই যেটা আর কি ইএমআরসিএস আমরা বলে থাকি, এই ইএমআরসিএস টাই হচ্ছে মেন। কিন্তু এই ইএমআরসিএস টা আমরা হচ্ছে যে কিন্তু এই আমাদের জেনেসিস যে শীটটা সাজিয়েছি এই ইএমআরসিএস বেজ করে আর কি। ইএমআরসিএস টা যদি আপনার যদি ঠিকঠাক মতো পড়েন তাহলে এফসি ইএমআরসিএস টা যদি ঠিকঠাক মতো পড়েন তাহলে আপনাদের কিন্তু এমআরসিএস পাস হয়ে যাবে। কিন্তু ওই ইএমআরসিএস থেকেই কিন্তু আমরা জেনেসিসটাকে সাজিয়েছি সুন্দরভাবে, যেখানে ইএমআরসিএস এর যতগুলো এক্সপ্লেনেশন আছে সবগুলোই আছে, তার সাথে আমরা আহ, সুন্দর সুন্দর ছবি অ্যাড করছি, এবং তার সাথে যেটা আপনি ইএমআরসিএস এ পাবেন না প্রিভিয়াস রিকল অ্যাড করছি, এবং কিছু যে কোশ্চেনের এক্সপ্লেনেশন গুলো ইএমআরসিএস এ ভালোভাবে নাই বা যেগুলো লাগে প্রিভিয়াস রিকলে আসছে সেগুলো আমরা হচ্ছে জেনেসিস সিটে সংযোজন করছি, এমআরসিএস সিটে সংযোজন করছি। সেহেতু আপনারা যদি জেনেসিস সিটটা যদি ঠিকঠাক মতো পড়তে পারেন তাহলে আমাদের ইএমআরসিএস কভার করবে, সাথে আপনার কিছু রিকলও দেওয়া থাকবে, রিকলটাও কিন্তু জেনেসিস সিটে প্র্যাকটিস হয়ে যাবে আর কি। হুম। তো এফসিপিএস এর পরে কি করে আপনারা এমআরসিএস এর প্রিপারেশন নেবেন, এই ছিল আজকের মতো আমার কথা। বাসার ভাই। হুম, জি ধন্যবাদ ডক্টর মারুফকে। ওভারঅল সে তার এক্সপিরিয়েন্সটা, মানে কিভাবে প্রিপারেশন নিতে হবে এফসিপিএস এর পরে এমআরসিএস এর অভিজ্ঞতা শেয়ার করলেন এবং নিজে কিভাবে পড়েছেন সে ব্যাপারে আমাদের একটা দিক নির্দেশনা দিলেন। ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য। আলটিমেটলি বিষয়টা বোঝা যাচ্ছে যে আপনার পেপার ওয়ানের যে কথাটা বললো মারুফ ভাই আমাদের, সেটা হচ্ছে পেপার ওয়ানের ম্যাক্সিমাম প্রিপারেশন আপনার কমপ্লিটই আছে। আপনার অ্যানাটমিটা এখন একটু প্রশ্ন সলভ করে সেই ওয়াইজ আপনি একটু ফিগার বেশি করে দেখতে হবে। বেশ, এখানে অ্যানাটমিটা যেহেতু অ্যাপ্লাইড বেশি, এই কারণে আপনার ফিগারের কোনো বিকল্প নেই। আমাদের ক্লাসগুলো ওভাবেই সাজানো আছে যাতে আপনার এক্সট্রা এক্সট্রা কি কি ফিগার গুলো আপনি দেখে আপনার প্রিপারেশনটা কমপ্লিট করতে পারবেন। এবং আপনার যেগুলো সিস্টেমিকের কথা যদি বলি, এরও কিছু অংশ, প্রায় 30% প্রশ্ন আপনার কিন্তু সিস্টেমিক সার্জারির মোটামুটি আপনি প্রিপারেশন এফসিপিএস পার্ট ওয়ানের সময় নিয়েই নিছেন। বাকি একটু ওরিয়েন্টেশন লাগবে, কারণ ওরিয়েন্টেশনটা কমপ্লিট হলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা এই পর্যায়ে আমাদের আরেকজন মেন্টরের কাছ থেকে কিছু কথা শুনবো। আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর জান্নাতুন নাইম সজীব ভাই। তিনি এফসিপিএস পার্ট টু ট্রেনিং হিসেবে আছে অর্থোপেডিক সার্জারিতে, এমআরসিএস পার্ট এ করেছেন ইংল্যান্ড থেকে। সো ভাইকে বলছে ওভারঅল আমাদেরকে প্রিপারেশন সম্পর্কে কিছু বলার জন্য। ভাই একটু ভিডিও দেখা যাচ্ছে না আপনার। হুম। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, দেখাও যাচ্ছে। দেখা যাচ্ছে এবার ভাইয়া? জি ভাইয়া বলেন। আচ্ছা, ওকে। সুপ্রিয় চিকিৎসক বৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ফাউন্ডেশন প্লাস ভেরিয়েন্ট ব্যাচে। আমি ডক্টর জান্নাতুল নাইম সজীব, জেনেসিস এর সাথে আছি আমি। আহ, আপনাদেরকে যারা এফসিপিএস এবং এফসিপিএস পরবর্তী সময় যারা এমআরসিএস পরীক্ষা দিতে চান বা এমআরসিএস এর প্রিপারেশন নিতে চান তাদের জন্য আমাদের জেনেসিস এর এটা একটা যুগান্তকারী আয়োজন। আশা করি আপনারা এখানে যথেষ্ট ফলপ্রসূ ভাবে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন, এবং আহ, যাতে এমআরসিএস যেহেতু খুব ব্যয়বহুল পরীক্ষা, এবং এই পরীক্ষাতে যাতে আপনার সাকসেস রেট একদম আপ টু দ্য মার্ক, মানে 100% সাকসেস রেট হয়, মানে আপনি আপনি পরীক্ষা দিলে যাতে পাশ করেন। কারণ কোনোভাবে যদি একটু খারাপ করেন এটা অনেক ব্যয়বহুল একটা এক্সপেন্সিভ এক্সাম। সো আমাদের জন্য এটা একটু মানে একটা ফিনান্সিয়াল একটা ক্র্যাকডাউন হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আমাদেরকে আরেকটু সতর্কতার সাথে একটু পরীক্ষা দিতে হবে। আমরা যারা আগে এফসিএস পরীক্ষা দিচ্ছি বা পাশ করেছি অথবা এফসিএস এর প্রিপারেশন আমাদের কমপ্লিট হয়ে আছে, তাদের জন্য এমআরসিএস যথেষ্ট সহজ। একটু আগে ডক্টর মারুফ বলে গেলেন, আমি তার কথার সাথেই একমত। শুধু এখানে যে ব্যাপারটা হবে, আমরা যে অ্যানাটমিটা আমরা ইয়ের জন্য পড়েছি, এফসিবিএস এর জন্য পড়েছি, সেই একই অ্যানাটমি হয়তো আমরা এখানেও পড়বো, কিন্তু একটু প্রিসাইজলি, একটু অন্যরকম ভাবে। কারণ দেখা গেল আমরা হয়তো আমাদের এখানে যেমন আমরা ঠিকই লিম্ব পড়তেছি, আপার লিম্ব বা লোয়ার লিম্ব, এই লিম্বে হয়তো আমাদের এফসিবিএস পার্ট ওয়ানে ঠিক একটা একটা অংশকে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, এমআরসিএস এ হয়তো আরেকটা অংশকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। ডিফারেন্সটা এরকমই, কিন্তু টপিকস আসলে একই থাকে, টপিকস সেমই থাকে, কিন্তু
কোশ্চিনের প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে আসছে, কোশ্চিনের ডিফারেন্সিয়েশনটা একটু আলাদা করে আসে। এই জন্য আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আমাদের ঠিক যতটুকু একটু সমস্যা তৈরি হবে বা আমাদের বুঝতে অসুবিধা হবে, এটুকুর জন্য আমরা জেনেসিসের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো একদম। আপনাদের ফুল প্রিপারেশন যদি মানে কোনো রকম সমস্যা না হয়, মানে একটা ভালো প্রিপারেশন আপনারা নিতে পারেন। এরপরে অ্যানাটমি ফিজিওলজির ক্ষেত্রে এখানে একটা আপনাদের খুব ভালো প্লাস পয়েন্ট হচ্ছে, পেপার ওয়ানের ক্ষেত্রে ফিজিওলজিতে আমরা ঠিক এফসিবিএস এর জন্য ঠিক যতখানি ফিজিওলজি পড়াশোনা করি, এত ফিজিওলজি আসলে এখানে লাগে না। কিন্তু যতটুকু ফিজিওলজি এখানে আমাদের লাগে এমআরসিএস এর জন্য, সেটাই বেশ গুরুত্বপূর্ণ। এবং ওটা বেশ গাঠনিক ওয়েতে পড়াশোনা করতে হয়, খুব স্ট্রাকচারাল ওয়েতে পড়াশোনা করতে হয়, যেটা আবার আপনাকে ধরিয়ে দিলে বা বা আমরা যে ইএমআরসিএস ফলো করি, এই ইএমআরসিএস এর যে বেসিক এক্সপ্লেনেশন গুলো সেগুলো একটু বুঝতে পারলে আপনার জন্য খুব বেশি কঠিন হবে না, খুব ইজি একটা প্রিপারেশন আপনারা নিতে পারবেন। এরপরে মাইক্রোবায়োলজি, মানে অ্যাজ ইউজুয়াল যে সাবজেক্ট গুলো সাধারণত আমাদের বেসিক থেকে মোটামুটি আসে 180 কোশ্চেন। এই বেসিকের কোশ্চেন গুলোর ক্ষেত্রে কিন্তু মোটামুটি আপনার যে প্রিপারেশন আপনি পার্ট ওয়ানের জন্য নিছেন, সেম প্রিপারেশনের সাথেই শুধু একটু এদিক সেদিকে একটু প্রিসাইজলি, আমি ডক্টর মারুফ যেমন 100% বলে গেল, আমি 100% এর সাথে একমত হতে চাচ্ছি না, কারণ আপনার প্রিপারেশন আরো একটু খুব ভালো প্রিপারেশন নেওয়ার জন্য আমি এখানে হয়তো 60-70%-এর মতো হয়তো সেম সেম থাকছে, সিলেবাসের মধ্যেই থাকছে, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে মনে রাখতে হবে। কিছু কিছু জিনিস এফসিএস পার্ট অনেক খুব গুরুত্ব দেওয়া হয়, হয়তো এমআরসিএস ওই জিনিসগুলোতে গুরুত্ব কম, কিন্তু সিলেবাস বা পড়াশোনার মধ্যে ওটা থাকবেই। এই জন্য কোনটা বেশি গুরুত্ব কোনটা কম গুরুত্ব দিতে হবে, এই বিষয়টাকে একটু গুরুত্ব দেওয়াটাও এই কোচিং এর বা ফাউন্ডেশন ক্লাস ব্যাচের একটা আলাদা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ, এবং যেটা আপনারা সাথে থাকলে আশা করি আমাদের জেনেসিসের পক্ষ থেকে এটা আমরা ওভারকাম করতে পারবো। এরপরে আমরা যদি পেপার টু, স্পেশালি যেটা আপনাদের প্রিপারেশনটা এফসিবিএস এর সাথে যে বিগ ডিফারেন্সটা তৈরি করে, সেটা হচ্ছে পেপার টুর সাথে এটা ক্লিনিক্যাল অংশ। এখানে কোলোরেক্টাল গ্যাস্ট্রেন্টোলজি সার্জারি বা আমাদের আর ওভারঅল যেসব সার্জারি আছে, কিছু বায়োস্টেট আছে, লিগাল কিছু লিগাল প্রসিডিউর আছে, এটিএলএস আছে, এই টাইপের কিছু টপিকস আছে যেগুলো আসলে নর্মালি আমরা কি বলতে পারি, এগুলো আসলে আমাদের এফসিবিএস এর সাথে খুব বেশি সম্পর্কিত নয়, কিন্তু এই জিনিসটা আমাদেরকে একটু পড়তে হবে। তো এটা বেলি ল্যাবের সাথে আপনি যদি কোরিলেট করতে পারেন, বা আমরা আরো যে অ্যাডিশনাল সার্জারি বইগুলো পড়ে থাকি, এই বইগুলোর সাথে যদি আমরা যদি একটু অ্যাডিশনালি অ্যাড করে পড়তে পারি, আশা করি খুব বেশি কঠিন প্রিপারেশন হবে না। এবং ওভারঅল যদি আমরা চিন্তা করি, আপনার পড়ার ধাঁচ, আপনার পড়ার স্টাইল এবং আপনার রুটিন, এটা এফসিবিএস এর জন্য যেরকম ছিল এমআরসিএস এর জন্য ওরকমই রাখতে হবে, খুব বেশি চেঞ্জ করার সুযোগ নাই। এফসিবিএস এর জন্য হয়তো আপনি 6 মাস পড়েছেন, এমআরসিএস এর জন্য আমি আমার ব্যক্তিগতভাবে বলি, আমি এমআরসিএস এর জন্য 4 মাস পড়েছিলাম এবং যথেষ্ট পরিশ্রম করতে হয়েছিল। তো আহ 4 মাস, এটা তো আসলে কার কতটুকু সময় লাগবে এটা ডিপেন্ড করবে আপ টু ইউ। এটা আপনি কতটা প্রিপারেশন নিচ্ছেন, আপনি কতটা সময় দিচ্ছেন, আপনি জব করছেন কিনা, সবকিছু মিলাই এটা আসলে সময় দিয়ে বা কার কতটুকু পড়তে লাগে এটা দিয়ে তো আসলে খুব বেশি ডিটারমাইন করা যায় না। কিন্তু আমরা বিশ্বাস করি একটা ইউজুয়াল একটা 3 থেকে 4 মাসের একটা প্রিপারেশন আপনি রাখলে আশা করি এমআরসিএস পার্টে পাশ করবেন। এবং এটা নিয়ে আমার খুব বেশি, আমার কাছে মনে হচ্ছে না যে আপনাদের এত খুব দুশ্চিন্তায় পড়তে হবে। আপনারা জেনেসিস এর সাথে থাকেন এই 3 বা 4টা মাস, আশা করি যে আমরা সব দিক থেকে আপনাদেরকে যে সাপোর্টটা দেবো, এবং স্পেশালি রিকলের যে এক্সক্লুসিভ সলভ, এটা আপনাদের জন্য খুব পরীক্ষাতে অসাধারণ রকম হেল্প করবে। এবং যেটা আপনারা মানে আমাদের জেনেসিস এর সাথে থাকলে যে এক্সক্লুসিভ সলভটা পাবেন, এটা আপনারা মানে বাজারে তো অনেক রকমের রিকল পাওয়া যায়, কিন্তু একটু এক্সপ্লেইনড রিকল পেলে এটা আপনাদের জন্যই ভালো। কারণ দেখা গেল অনেক রকম রিকল থেকে নানান ইনফরমেশন পেতে পারেন, কিন্তু যদি একটা যতটুকু সম্ভব, একটা রিকল তো 100% রিকভারি করা যায় না, কিন্তু যতটুকু রিকভার করা যায় সেই জায়গা থেকে যতটুকু মানে একেবারে অ্যান্সারের কাছাকাছি পৌঁছানো যায়, সেই জায়গা থেকে আমরা চেষ্টা করব। এই মোটামুটি আপনাদের ওভারঅল একটা এমআরসিএস এর প্রিপারেশন, এফসিপিএস থেকে সিমিলারিটিজ ডিসিমিলারিটিজ নিয়ে আমরা কথা বললাম। আশা করি আপনারা এতে উপকৃত হবেন, এবং আমরা পরবর্তী দিনে আপনাদের সাথে আমাদের পরবর্তী জার্নিতে আপনাদের এমআরসিএস পাশের সঙ্গে আমরা হতে পারবো। এই আমাদের মোটামুটি আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের সকলকে এবং বাসার ভাই। জি, অসংখ্য ধন্যবাদ ডক্টর জান্নাতুল নাইম সজীব ভাইকে। ভাই সুন্দরভাবে তার এফসিপিএস এর পরে এমআরসিএস পার্টের প্রিপারেশনটা এবং ওভারঅল জার্নিটা নিয়ে কিছু কথা বললেন। ভাই একদম যথার্থই বলেছেন যে আসলে আমাদের প্রিপারেশনটা অর্গানাইজড হতে হবে। এটা এমআরসিএস এর যেহেতু টপিকস গুলো মোটামুটি আমাদের ফিক্স থাকে, এখানে এই টপিকস এর বাইরে প্রশ্ন কখনোই আসবে না। এবং রিকল গুলো হচ্ছে এমআরসিএস এর ট্রাম্প কার্ড। রিকল গুলো আমরা যত ভালোভাবে বুঝে বুঝে সলভ করতে পারবো, তত আমাদের জন্য সহজ হবে। আমরা স্টাডি ম্যাটেরিয়াল কালেক্ট করা, সেটা পড়া এবং জেনেসিস শিট গুলো নিয়ে সেটা পড়ে ফেলা, এটা আমাদের জন্য সহজ হবে। কিন্তু আলটিমেটলি রিকলের এক্সপ্লানেশন গুলো যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি, আমাদের যে এক্সপার্ট মেন্টর প্যানেল আছে এদের মাধ্যমে এই রিকলের এক্সপ্লানেশন গুলো যদি আমরা বুঝতে পারি, প্রশ্ন আপনি হুবহু পাবেন না, কিন্তু ওই টপিকসেরই পাবেন, আরেকটা আঙ্গিকে পাবেন, একটু ঘুরায় পাবেন। বিশেষ করে আমাদের জানুয়ারি 24 ডায়েটের কথা যদি বলি, সেখানে কিন্তু প্রশ্নগুলো
প্রত্যেকটাই রিকলের টপিক্স থেকে আসছে বা ইমার্সিস এর টপিক্স থেকে আসছে, কোনোটাই বাইরে না। কিন্তু প্রশ্নটা এমন ভাবে প্রেজেন্টেশন ছিল, আপনি যদি বিষয়টা সম্পর্কে একটু কনসেপ্টটা ক্লিয়ার না করেন এই কারণে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না প্রথম ধাক্কায়। এই জন্য আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করে পড়তে হবে, এবং এই জন্য আমাদের মেন্টরদের সাথে যুক্ত থাকতে হবে। এবং প্রত্যেকটা ক্লাসের পরে আপনি যখন প্রশ্নগুলো সলভ করবেন, প্রত্যেকটা ক্লিয়ার কনসেপ্ট করেই আপনি কিন্তু মেন্টর কে জানাবেন। বিশেষ করে আপনাদের গ্রুপ থাকবে, গ্রুপে প্রশ্নগুলো করতে পারেন, সেখানে আমাদের মেন্টররা যুক্ত থাকবে। ওভারঅল আপনার জেনেসিস থেকে যতটুকু নেওয়ার আপনি ততটুকুই নিতে পারবেন, আমরা দেওয়ার জন্য রেডি। শুধু আপনার আগ্রহটুকু এবং আপনার ইচ্ছাটুকু আমাদের প্রয়োজন। আমরা ওভারঅল এখন আমাদের একজন সিনিয়র মেন্টর ডক্টর নাহিদা আক্তার নিপা আপুর কাছ থেকে ওভারঅল আমাদের প্রিপারেশন সম্পর্কে শুনবো। আপু এমএস ফেজে প্লাস্টিক সার্জারিতে কর্মরত আছেন এবং এমআরসিএস পার্টে করেছেন। খুব শীঘ্রই আপু এমআরসিএস পার্ট বি পরীক্ষা দিবেন। আপুর অনেক দিনের অভিজ্ঞতা আমাদের মেন্টরশিপের, আপুর কাছ থেকে ওভারঅল একটা কথা আমরা শুনি। বাসা শোনা যাচ্ছে আমাকে? জি আপু, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। আমি একটু দেখে নিই আমাদের অনেকে জয়েন করেছেন, আমাদের পার্টিসিপেন্ট যারা ছিলেন অনেকেই জয়েন করেছেন। তো আমি আজকে শেয়ার করব আমাদের ওভারঅল প্রিপারেশন আমরা কিভাবে নিব এমআরসিএস পার্টি কি, এমআরসিএস পার্টের ওভারঅল প্রিপারেশন। এছাড়া হচ্ছে আপনারা যারা আমাদের এই ব্যাচে যারা আছেন সবাই ম্যাক্সিমাম এফসিপিএস পার্ট 1 করা অথবা হচ্ছে এফসিপিএস পার্ট 1 এর যে সেই প্রিপারেশনটা একবার জেনেসিসের যে এফসিপিএস পার্ট 1, জেনেসিসের এফসিপিএস পার্ট 1 ব্যাচের সাথে নেওয়া আছে। অনেকেই আছেন যারা হচ্ছে দুর্ভাগ্যক্রমে এইবার এফসিপিএস পার্ট 1 পাস করেনি। তো ওনাদের কাছে মনে হয়েছে, অনেকেই আমাকে বলেছে যে আপু আমার কাছে তো মনে হয়েছে যে আমার এসবিএ গুলাতে একটু আরেকটু শার্প হওয়া প্রয়োজন। তখন জানতে চেয়েছিল যে আপু ইএমআরসিএস টা কিভাবে পড়বো, বুঝতেছি না। তখন আমি বললাম যদি হয়, আপনি যদি ইএমআরসিএস টাও যদি পড়তে চান ফর এফসিপিএস এর এসবিএ প্রিপারেশন, তাহলে হচ্ছে আপনার জন্য বেটার যেটা হবে সেটা হচ্ছে যে আপনি ইএমআরসিএস টা বুঝে পড়েন। ইএমআরসিএস এর কোশ্চেন গুলো মুখস্থ করার দরকার নেই। তখন বলো যে আপু আর কিভাবে পড়বো, আমাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করতে পারবেন কিনা আউটলেট থেকে। তখন আমার মাথায় আসলো যে যারা এফসিপিএস এর প্রিপারেশন একবার নিয়েছেন তাদের জন্য স্পেশাল কিছু করা যায় কিনা। আবার আমরা যখন এর আগে পূর্ববর্তী আমাদের যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যারা এফসিপিএস পাশ করে এমআরসিএস এর প্রিপারেশনের জন্য আসেন ক্লাসে, ওনাদের দুর্দান্ত পারফরমেন্স থাকে ক্লাসে। মানে মোটামুটি দেখা যায় যে পড়াচ্ছি, ওনারা শুধু ওনার বেসিক থেকে ক্লিনিক্যালটাকে খুব ভালোভাবে কোরিলেট করতে পারতেছেন। তখন আবার যেটা হচ্ছে যারা আমাদের আহ প্রথমেই ইন্টার্নি শেষ করে এমআরসিএস এর প্রিপারেশন নিচ্ছেন বা কখনো এফসিপিএস এর প্রিপারেশন নেন নাই, তাদের জন্য জিনিসটা ধরতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে যারা এফসিপিএস পার্ট 1 করা থাকবে তাদের জন্য স্পেশাল আমি কিছু করতে পারি কিনা। তো সবগুলা মানে ঘটনা একসাথে মিলিয়ে আমার কাছে তখন মনে হলো যে আমি একটা ফাউন্ডেশন প্লাস ব্যাচ করি। ফাউন্ডেশন প্লাস ব্যাচে যেটা সুবিধা থাকবে সেটা হচ্ছে এফসিপিএস এর আমার মাথায় থাকবে, আমি যখন ক্লাসে যাচ্ছি সেই এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশন নেওয়া আছে, তার বেসিকটা মোটামুটি ক্লিয়ার আছে। তখন শুধুমাত্র এমআরসিএস বেসড শুধু আমরা থাকবো, আমাদের ফোকাস থাকবে শুধুমাত্র এমআরসিএস বেসড বা এসবিএ বেসড কিভাবে আমরা প্রিপারেশন নিব। সেই কারণেই হচ্ছে আমাদের এই অনন্য আয়োজন এফসিপিএস ফাউন্ডেশন, এমআরসিএস ফাউন্ডেশন প্লাস ব্যাচ। তো আমি প্রথমেই এমআরসিএস পার্টের সম্পর্কে যদি বলি, এমআরসিএস পার্টের রয়্যাল কলেজ মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ সার্জনস, এখানে চারটা রয়্যাল কলেজ আছে। চারটা রয়্যাল কলেজে যে কোনো একটাতে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। যারা জানুয়ারিতে পরীক্ষা দিবেন বা ফার্দার পরীক্ষা দিবেন, যখন একটা সেশনের পরীক্ষা হয়ে যায় তারপর দিন কিন্তু পরের দিনের সেশনের জন্য হচ্ছে আমাদের সিট ওপেন হয়ে যায়। ঠিক আছে, এক্সাম বুকিং ওপেন হয়ে যায়, এক্সাম বুকিং দিবেন। এক্সাম বুকিং দেওয়ার পরে আমাদের যে প্রসিডিউরটা সেটা হচ্ছে এক্সাম বুকিং এর পরে হচ্ছে আমাদের পেমেন্ট করতে হয়। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে যখন যেমন এইবার সেপ্টেম্বর 10 তারিখ পরীক্ষা আছে, সেপ্টেম্বরের 10 তারিখে পরীক্ষার পরে 11 তারিখ মোটামুটি আমাদের 10 তারিখ রাতে অথবা 11 তারিখে কিন্তু হচ্ছে আমাদের জানুয়ারির জন্য সিট ওপেন হয়ে যাবে। যখন এক্সাম বুকিং ওপেন হয়ে যাবে, এক্সাম বুকিং এর সময় যদি কোনো আপনি প্রবলেম ফেস করেন সেটার জন্য অবশ্যই আমরা আছি সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য। আপনার এক্সাম বুকিং দেওয়ার জন্য আপনার আগে আরসিএস এ গিয়ে যে কোনো আপনি আরসিএস ইউকে হতে পারে, আয়ারল্যান্ড হতে পারে, এডিনবার্গ হতে পারে, আপনি শুধু গিয়ে আপনার একটা আইডি ওপেন করবেন, সেখানে আইডি ওপেন করে ওদের ওখানে গিয়ে এমআরসিএস পার্টের ক্ষেত্রে গিয়ে আপনি শুধু সেখানে গিয়ে এক্সামটা বুকিং দিবেন। বুকিং দেওয়ার পরে তারপর হচ্ছে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পরে আপনি আপনার প্রিপারেশন শুরু করবেন। পেমেন্টের আগেই আপনার প্রিপারেশন শুরু করতে হবে। আপনি আপনার প্রিপারেশন শুরু করবেন। প্রিপারেশনের তারপর এক্সামের এক মাস আগে সিট ওপেন হবে। সেই সিটটা বুকিং দিতে হবে। সেই সিটটা ম্যানেজ করে হচ্ছে মেইনলি পিয়ারসন ভিউ আর সিএস, সরাসরি না। তবে আপনাকে সিট বুকিং এর আগে
আরসিএস থেকে আপনাকে মেল দিবে, পিয়ারসন ভিউ থেকে আপনাকে মেল দিবে আপনার সিট বুকিং দেওয়ার জন্য, তখন আপনি আপনার সুইটেবল প্লেসে সিট বুকিং দিতে পারেন। এমআরসিএস এর পার্টের সিট কিন্তু বাংলাদেশেই আছে, ঠিক আছে? আপনি বাংলাদেশে এই পরীক্ষা দিতে পারবেন, এই পরীক্ষা দেওয়ার জন্য আপনাকে বাইরে যেতে হবে না। এমআরসিএস পার্ট বি জন্য আমাদের বাইরে যেতে হয়, ইনশাল্লাহ সামনের বছর থেকে হয়তো আমাদের বাইরে যাওয়া লাগবে না, সামনের বছর থেকে আমরা বাংলাদেশেই পরীক্ষা দিতে পারবো। এবং আরেকটা সুখবর যেটা, সেটা হচ্ছে যে আমরা জেনেসিস কিন্তু এমআরসিএস পার্ট বি প্রিপারেশনের জন্য কোর্স অলরেডি শুরু করে দিয়েছি। যাই হোক, আমার এর আগে নাইম ভাই ছিল, মারুফ ছিল, ওরা বলে গিয়েছে যে এখানে হচ্ছে দুইটা পেপার থাকে। দুইটা পেপারের মধ্যে পেপার ওয়ানে থাকে আমাদের হচ্ছে 180 মার্কস, আর পেপার টু তে থাকে হচ্ছে সেটা হচ্ছে 120 মার্কস। পেপার ওয়ানে যেটা, সেটা টোটালি হচ্ছে বেসিক সায়েন্স। বেসিক সায়েন্সের মধ্যে কি কি আছে? পেপার ওয়ান বেসিক সায়েন্স, বেসিক সায়েন্সের মধ্যে আছে আমাদের অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, ইমেজিং এন্ড ডাটা ইন্টারপ্রিটেশন। আচ্ছা, আর হচ্ছে পেপার টু। পেপার টু যেটা 120 মার্কস, এটা থাকে হচ্ছে আমাদের, এখানে আমাদের হচ্ছে ক্লিনিক্যাল কোশ্চেন থাকে। এই ক্লিনিক্যাল কোশ্চেন গুলা আমরা যখন যারা এফসিপিএস পার্ট ওয়ান প্রিপারেশন নিচ্ছি তাদের জন্য একটু কঠিন। হ্যাঁ, কিন্তু এই জিনিসগুলো সব আমরা বেরি ল্যাবসে পড়ে আসছি। আমি আপনাদেরকে দেখাবো এখানে 120 মার্কস এর, এখানে যে 120 মার্কস, এই 120 মার্কস পুরোটাই আপনি আপনার বেরি ল্যাবসে পড়ে আসছেন, যেহেতু আপনি এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন নিয়েছেন। আর এফসিপিএস পার্ট ওয়ান এ বেরি ল্যাবসটা খুব ভালোভাবে পড়ানো হয়। যারা রেগুলার ক্লাস করেন তাদের জন্য বেরি ল্যাবসের কোথায় কোন ইনফরমেশন আছে সেটা খুব ভালোভাবে জানার কথা। যাই হোক, তারপর হচ্ছে আসেন এখান থেকে কমন কিছু সার্জিক্যাল কন্ডিশন, কমন এন্ড একিউট সার্জিক্যাল কন্ডিশন, এখান থেকে 45 মার্কস থাকে। তারপর হচ্ছে পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট থেকে অনেকটুকু পড়তে হয়। এফসিপিএস পার্ট ওয়ানে আমরা পেরি অপারেটিভ ম্যানেজমেন্ট একটু কম পড়ে থাকি, কিন্তু এখানে একটু ডিটেলস পড়তে হবে। তারপর হচ্ছে ট্রমা থেকে আসে 30 মার্কস, সার্জিক্যাল কেয়ার থেকে, সার্জিক্যাল কেয়ার অফ চিলড্রেন, পেডিয়াট্রিক সার্জারি থেকে আসে হচ্ছে 7 মার্কস, এন্ড মেডিকো লিগ্যাল ইস্যু থেকে আসে 3 মার্কস। তো এখানে কমন কমন ডিজিজ গুলা থেকে মেইনলি আসে। তো এখন আমাদের এমআরসিএস পার্ট এ তে, জেনেসিস আউটলাইন এমআরসিএস পার্ট এ তে স্পেশাল কি আছে? এখানে আমাদের স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে মেন্টর যারা আছেন সবাই এক্সপিরিয়েন্স মেন্টর। এখানে ধরেন আপনার যদি বলেন কোলোরেক্টাল, কোলোরেক্টাল পড়াবে, কোলোরেক্টালের মেইন ক্লাসগুলো আমাদের নিয়ে থাকে আমাদের সবার পরিচিত মেন্টর ডক্টর তাম্মি আপু। তাম্মি আপু অনেকদিন যাবত জেনারেল সার্জারিতে আছেন। তো আমার কাছে মনে হয় যে জেনারেল সার্জারিতে ঢাকা মেডিকেল কলেজে রেজিস্ট্রার যিনি আছেন, উনি যত ভালো কোলোরেক্টাল পড়াবেন অন্যকে অতটুকু ভালো আপনাকে কোলোরেক্টাল পড়াতে পারবে না। তারপর যদি বলি আমি অর্থোপেডিক্স এর কথা, অর্থোপেডিক্স আমাদের এখানে যিনি অর্থোপেডিক্স এর যে মেন্টর আছেন, সেই অর্থোপেডিক্স এর মেন্টর উনি এমআরসিএস পার্ট বি কমপ্লিট করা, ডি অর্থ কমপ্লিট করা, এবং সামনে উনি এফসিপিএস পার্ট টু পরীক্ষা দিবেন অর্থোপেডিক্স। আমাদের এই এক্সপিরিয়েন্স মেন্টর উনি শুধুমাত্র অর্থোপেডিক্স পার্ট টুকুই পড়ান। তো এবং ওনার হচ্ছে যতটুকু আমাদের রিকল নিয়ে কাজ করা, অথবা হচ্ছে ইএমআরসিএস নিয়ে কাজ করা, অথবা এখানে বেসিক আপনাকে যতটুকু, ওনার পুরোটাই অর্থোপেডিক্স রিলেটেড। সো ওনার চেয়ে ভালো অর্থোপেডিক্স আমার কাছে মনে হয় না আর কেউ পড়াতে পারবে। এরকম আমাদের প্রত্যেকটা টপিকের জন্য আমাদের মেন্টর গুলো আলাদা আলাদা করে দেওয়া। তারপর হচ্ছে ট্রমা, ট্রমা থেকে দেখেন 30 মার্কস। ট্রমাটুকু, ট্রমা নিউরো সার্জারি এই অংশটুকু পড়াই আমাদের এফসিপিএস পার্ট ওয়ান বলেন, রেসিডেন্সি বলেন, এমআরসিএস বলেন, আমাদের সবচাইতে জনপ্রিয় মেন্টর ডক্টর সাইফুল ইসলাম সৌদ ভাই। আমার কাছে মনে হয় ডক্টর সাইফুল ইসলাম সৌদ ভাইয়ের ক্লাস, এই ট্রমার ক্লাস করার পরে আপনার এই 30 মার্কসে আপনি যদি পুরোটুকু ক্লাস ভালো মতো পড়ে যান এবং দুইবার একটু পড়ে যান, তাহলে আপনি এই ট্রমাতে 25 আপনি পাবেন, 100% আপনি পাবেন, ঠিক আছে? যেই 5 পারবেন না সেই 5 কেউ পারবেন না। তারপর চলে আসেন সার্জিক্যাল কেয়ার অফ দ্য চিলড্রেন, পেডিয়াট্রিক সার্জারি। এখানে আমাদের একজন পেডিয়াট্রিক সার্জন আছেন, ঠিক আছে? আমাদের এখানে পেডিয়াট্রিক সার্জন থেকেই একজন পড়ান। মেডিকো লিগ্যাল ইস্যু, আর হচ্ছে ডাটা, এই পাশে ডাটা ইন্টারপ্রিটেশন, এই দুটা মিলে একটা ক্লাস। এই ক্লাসটা আমি মোটামুটি লাস্ট 2 বছর যাবত জেনেসিস এমআরসিএস এ পড়াচ্ছি, এবং এখানে খুব কম পড়া লাগে। নর্মালি আমরা আমাদের জেনেসিস এর পার্ট ওয়ানে আমরা বায়োস্ট্যাটিক্স এর জন্য অনেক পড়াশোনা করি। বিশ্বাস করেন এখানে এত পড়াশোনা করা লাগে না। স্পেসিফিক 15 থেকে 20টা, খুব বেশি হলে 30টা কোশ্চেন আছে। এই 30টা কোশ্চেন, 30টা টপিক যদি আপনি পড়ে যান, আপনার এখানে মোটামুটি আপনি কনফার্ম। মেডিকেল লিগ্যাল ইস্যু থেকে অত বেশি পড়তে হয় না। মেডিকেল লিগ্যাল ইস্যু থেকে হচ্ছে 4-5টা ইস্যু আছে, মেডিকেল লিগ্যাল ইস্যু 4-5টা টপিক আছে, 4-5টা টপিক থেকে আপনি এখানে 3 কমন পাবেন। আর হচ্ছে এই ডাটা ইন্টারপ্রিটেশন আর অডিট, বায়োস্ট্যাটিক্স এর যে বিশাল একটা মোটা শিট আছে, ওই মোটা শিটের আপনার 1/3 পড়লেই আপনার মোটামুটি এইটুকু কমন করে যাবে, ঠিক আছে? তারপর আসেন আমি আপনাকে বেসিক সায়েন্স সম্পর্কে বলি। সবাই মোটামুটি অ্যানাটমি, ফিজিওলজি সম্পর্কে অনেক বলেছে। তো আমি আপনাকে দেখাবো যে এই জিনিসগুলো আপনি যা পড়ে আসছেন এখানে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আসি অ্যানাটমি। অ্যানাটমিতে 75 মার্কস। দেখেন এখানে যতগুলা মার্কস আছে সবচাইতে বেশি হচ্ছে অ্যানাটমি। এবং আমরা যারা সার্জারিতে পরীক্ষা দেই, এফসিপিএস পরীক্ষা বলি, রেসিডেন্সি বলি, অ্যানাটমি কিন্তু আমরা অনেক পড়ি, অনেক ডিটেলস পড়ি। কিন্তু আমরা কি পড়ি? আমরা হচ্ছে এখানে শুধু হচ্ছে বেসিক ইনফরমেশন গুলা পড়ি। এখানে এমআরসিএস প্রিপারেশনে আপনি বেসিক ইনফরমেশন গুলা জানেন, এখন শুধু আপনার লাগবে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। এই ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন গুলো যদি আপনি খুব
এটা শিখবেন আপনি এই এমআরসিএস এর ফাউন্ডেশন প্লাস ওয়ান ব্যাচে। ফাউন্ডেশন প্লাস ওয়ান ব্যাচে আপনি অ্যানাটমি বেসিক শিখে আসছেন, শুধুমাত্র এই 75 এর মধ্যে আপনি কিভাবে 70 কনফার্ম করবেন সেটা হচ্ছে আপনি এই ফাউন্ডেশন প্লাস ব্যাচে জানতে পারবেন। ফিজিওলজিতে 45 মার্কস, ফিজিওলজিতে বিশ্বাস করেন যদি এখানে 45 মার্কসও আসে, আপনি জেনেসিস পার্ট ওয়ান এর যদি একবার যদি কোর্স অন করে থাকেন, কোর্সগুলো যদি করে থাকেন, তাহলে আপনি এখানে, আমি বলবো আপনার এখানে 90 মার্কসের প্রিপারেশন হয়ে গেছে, কারণ আপনি এত ডিটেলস পড়ছেন। ফিজিওলজি আমরা অনেক ডিটেলস করি, তার মধ্যে হচ্ছে ফিজিওলজির এসবিএ সম্পর্কে যেহেতু কারো আমাদের আইডিয়া একটু মানে যে কিভাবে কোশ্চেনটা হবে আমরা বুঝতে পারি না, এবং একটা সময় ছিল ফিজিওলজি পেপার টু, আগে তো হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান এর পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি ছিল, পেপার টু তে ফেলের হার সবচেয়ে বেশি ছিল, পেপার টু এর জন্য ফেল বেশি হতো, এবং হচ্ছে পেপার টু তে ছিল ফিজিওলজি। এই ফিজিওলজি আপনার হচ্ছে আপনি যতটুকু পড়ে আসছেন তার হাফ করতে হবে। যদি তার 50% যদি আপনি ভালোভাবে এখানে পড়তে পারেন এবং ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনার আর কিছু লাগবে না। এবং এটার সাথে বেরি ল্যাবসও কিছু কিছু জিনিস মিল আছে। আপনি আমাদের ক্লাসে একদম কমপ্লিট কমপ্লিট একটা প্যাকেজ পাবেন। আর মারুফ আমাদের শীট গুলোর কথা বলে গেল, আমাদের শীট গুলাতে প্রত্যেকটা টপিকের পরেই সেই টপিক রিলেটেড ইএমআরসিএস এর কোশ্চেন আছে, সাথে হচ্ছে কিছু রিকল কোশ্চেন আছে। এছাড়াও বাড়তি যে রিকল গুলো আছে সেগুলো সব আমরা ক্লাসে দেখিয়ে দিব, এবং আপনি কিভাবে অ্যান্সার করবেন সেটাও আমরা দেখিয়ে দিব। তারপর চলে আসেন প্যাথোলজি। প্যাথোলজির আমাদের মেন্টর হচ্ছে এফসিপিএস পার্ট ওয়ান রেসিডেন্সিতে আমাদের যে জনপ্রিয় মেন্টর আছেন ডিএম সোহাগ ভাইয়া। সোহাগ ভাইয়া আমাদের এই প্যাথোলজি পার্টটুকু মেনলি নিয়ে থাকেন। তো আমার কাছে মনে হয় যে হচ্ছে এই প্যাথোলজির 37 যে মার্কসটুকু আছে, এই মার্কসটুকু ডক্টর সোহাগ ভাইয়ার ক্লাস করার পরে আপনার হচ্ছে আর তেমন কিছু লাগবে না। আর প্যাথোলজি আপনি কিন্তু অনেক ডিটেলস পড়ছি আমরা, এফসিপিএস পার্ট ওয়ান এর জন্য বলি আর রেসিডেন্সির জন্য বলি, আমরা কিন্তু অনেক ডিটেলস পড়ি। রবিন্স বলি, তারপর হচ্ছে খালেক স্যারের বই বলি, ওই বইগুলোর যে একদম চুম্বক চুম্বক যে অংশগুলো, ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, সেগুলো সব আমরা পড়ে আসছি, অনেক বেসিক ইনফরমেশন আমরা জানি। এখানে ওইগুলার কিছুই লাগবে না, লাগবে খুবই বেসিক বেসিক কথাবার্তা। লাগবে কি, লাগবে হচ্ছে আমার ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন। এই ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আপনি মোটামুটি সবই পারেন, বেসিক প্যাথোলজি সবই পারেন, বেসিক প্যাথোলজিটাকে আপনি ক্লিনিক্যালের সাথে কিভাবে কোরিলেট করবেন, এই জিনিসগুলো শুধু আপনার শিখে লাগবে, এবং এগুলা আপনি যখন আমাদের ক্লাসগুলো করবেন তখন আপনার সেখান থেকে সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে। ফার্মাকোলজি থেকে আসে 8 নাম্বার, 8 থেকে 10 ফার্মাকোলজি থেকে আসে। এফসিপিএস পার্ট ওয়ান এর প্রিপারেশন যারা নিয়েছেন তাদের জন্য ফার্মাকোলজি একটা কি বলবো নাইটমেয়ার। ফার্মাকোলজি পুরাই একটা নাইটমেয়ার। এই ফার্মাকোলজি থেকে দেখেন আমরা কি বিশাল মোটা একটা শীট পড়ি, জেনারেল ফার্মাকোলজি বলি, তারপর হচ্ছে সিস্টেমিক ফার্মাকোলজি বলি। তো এই ফার্মাকোলজি, আমি এফসিপিএস পার্ট ওয়ান এর ফার্মাকোলজি ক্লাস নিয়ে থাকি, তো এখানে আমাদের অত কিছু পড়া লাগে না, সেখান থেকে কিছু চুম্বক চুম্বক কিছু অংশ আমাদের পড়া লাগে, এবং এই জিনিসগুলাই আলাদা করে আমি যেটা করেছি আমাদের শীট গুলাতে দিয়ে দিয়েছি। যে চুম্বক অংশগুলো আছে সেগুলো আমাদের এমআরসিএস পার্ট ওয়ান এর যে শীটটা আছে সেই শীটে দেওয়া আছে। এছাড়াও রিকলে মাঝে মধ্যে দেখা যায় যে দু একটা বাড়তি কোশ্চেন চলে আসে, সেটা কিন্তু আপনার ওই আপনি যে এফসিপিএস এর পার্ট ওয়ান এর সময় যে আপনার যে বেসিক নলেজটা গেইন হয়েছে সেখান থেকেই আপনি অ্যান্সার করতে পারবেন। যেমন হচ্ছে সিপিএস পার্ট ওয়ান এর যে কোশ্চেনটা হয় সেই কোশ্চেনে আমি প্রায় সময় হাফ লাইফ থেকে একটা কোশ্চেন দিই। একটা হাফ লাইফ থেকে টোটাল এলিমিনেশন টাইম কিভাবে বের করতে হয় প্রায় সময় একটা কোশ্চেন, এই কোশ্চেনটা হচ্ছে লিপিন কট থেকে দেওয়া একটা কোশ্চেন, লিপিন কটের একটা চার্ট থেকে দেওয়া একটা কোশ্চেন। আমি গতকালকে এই জানুয়ারি 24-এর কোশ্চেন সলভ করতেছিলাম রিকল, তখন দেখলাম যে এই কোশ্চেনটা সেখানে আছে, এই কোশ্চেনটা সেখানে আছে। তাহলে ফার্মাকোলজি নিয়েও আপনার খুব বেশি একটা চেষ্টা করতে হবে না। মাইক্রোবায়োলজি, আমাদের মাইক্রোবায়োলজি বিশাল বড় একটা শীট পড়তে হয় এফসিপিএস পার্ট ওয়ানে, কিন্তু এখানে এসে আপনার মাইক্রোবায়োলজির অত বড় ডিটেলস পড়া লাগবে না। আমাদের হচ্ছে খুব কমন কমন অর্গানিজম যেগুলো আমরা ওয়ার্ডে পেয়ে থাকি সেগুলোই আমাদের পড়তে হবে। তারপর হচ্ছে আসেন ইমেজিং। ইমেজিং থেকে আমাদের যেটা হয়, আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড পড়তে হয়, মানে এই জিনিসটা মনে রাখা কোথায় যে কোনটা গোল্ড স্ট্যান্ডার্ড হবে, এই জিনিসটা কিন্তু পার্ট ওয়ানের আপনার প্রিপারেশনের ক্ষেত্রে মনে রাখাটা খুবই কষ্টের একটা বিষয়। কিন্তু এখানে এই জিনিসটা ক্লিনিক্যাল সিনারি গুলো এত সুন্দর করে সাজানো থাকে এমআরসিএস এ, তখন আমার কাছে ইমেজিং জিনিসটা খুব বেশি একটা কঠিন মনে হবে না। এবং আপনি যখন ক্লাসগুলো করবেন, ক্লাসগুলো করার পরেই আপনি বুঝতে পারবেন যে ইমেজিং জিনিসটা খুব বেশি একটা তেমন কঠিন না। ডাটা ইন্টারপ্রিটেশন সম্পর্কে তো আমি আপনাদেরকে বলেই ফেললাম। তো আমি আপনাদেরকে আজকে খুব ছোট ছোট কিছু জিনিস দেখাতে চাই, যেটা দিয়ে হচ্ছে আপনি বুঝবেন যে আপনার প্রিপারেশনটা আসলে হয়ে গেছে, সেটা আপনি কিভাবে বুঝবেন। যেমন হচ্ছে যদি আমি আপনাকে জানুয়ারি 22-এর রিকলের কোশ্চেনটা দেখাই, এই ক্লাসটা আমি গতকালকেই নিছি, এই ক্লাসটা আমি গতকালকেই নিছি। হ্যাঁ, এখানে আমি কিছু কোশ্চেন আলাদা করে মার্ক করছি যে আমি আপনাদেরকে দেখাবো। যেমন হচ্ছে ধরেন মরফিনের রিসেপ্টর থেকে কোশ্চেন আসছে। মরফিনের রিসেপ্টর আপনি যে পার্ট ওয়ানের প্রিপারেশন যে নিছেন, তাকে মরফিনের রিসেপ্টর মনে রাখানো
মানে তাকে পড়ানোর মতো বা হচ্ছে তার জন্য এই জিনিসটা খুব বেশি একটা কঠিন না। এছাড়া আরো অনেকগুলা কোশ্চেন আছে, ঠিক আছে? আমি দেখাতে পারবো প্রত্যেকটা কোশ্চেন আপনার এমআরসিএস পার্টের জন্য, এখানে যতগুলো কোশ্চেন আছে সবগুলো কোশ্চেন আপনার এমআরসিএস পার্টের জন্য পড়া, এফসিপিএস পার্ট 1 এর জন্য আপনার পড়া হয়ে গেছে, ঠিক আছে? তারপর হচ্ছে দেখেন এখানে একটা কোশ্চেন ছিল মিডিয়ান নার্ভ ইনজুরি থেকে, অপশনটা আপনার কাছে জানতে চাইছিল অ্যাট্রোফি অফ দা থিনার এমিনেন্স। মিডিয়ান নার্ভ ইনজুরি হলে অ্যাট্রোফি অফ থিনার এমিনেন্স হয় সেটা আপনি জানেন, কিন্তু এখানে কোশ্চেনটা ছিল ক্লিনিক্যাল, যেহেতু রিকল কোশ্চেন, কোশ্চেনটা কমপ্লিট না, কিন্তু আমরা আপনাকে কমপ্লিট কোশ্চেন দিব, কমপ্লিট কোশ্চেন দিয়ে আপনি কিভাবে সেটাকে সলভ করবেন সেটাও আপনাদেরকে দেখাবো। এটা শুধুমাত্র একটা রিকলের কোশ্চেন, এখানে এরকম হাজার হাজার কোশ্চেন আছে যেগুলো আমি আপনাকে দেখাতে পারবো। হুইচ ওয়ান ইজ দ্য মেজর সেল অফ গ্রেনুলোমা, হুইচ ওয়ান ইজ দ্য মেজর সেল অফ দ্য গ্রেনুলোমা, ঠিক আছে? এখানে একটা বিশাল বড় একটা সিনারিও ছিল যেটা রিকলে আসে নাই, কিন্তু ওইটা কিভাবে আসবে কোশ্চেনটা সেটা আপনি ক্লিনিক্যাল ক্লাসগুলো করার পরে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আসেন আফটার কোলিসিস্টেক্টমি মাইনর ব্লাড লস, নো বাইল স্পিলেজ, নো লিকেজ, হাউ উইল ইউ ডিসক্রাইব দ্য উন্ড? কন্টামিনেটেড বেরিল অফ সেই চার্ট আপনি পড়ছেন, কিন্তু এখান থেকে আপনার ক্লিনিক্যাল যে কোশ্চেনটা আসবে সেটা কিভাবে আসবে সেটা আপনি জানতেন না। এই যে কোশ্চেনটা যে এভাবে হইতে পারে, একটা পেশেন্টের কোলিসিস্টেক্টমি হয়েছে, মাইনর ব্লাড লস, নো biliary স্লিপেজ অর লিকেজ, যদি এমন যদি থাকে তখন আপনার উনটা কি হবে আপনি কিন্তু জানেন, কিন্তু ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা হচ্ছে কি পড়ছি, আমরা হচ্ছে তিনটা নাম পড়ছি, তিনটা নামের সাথে এক্সাম্পল পড়ছি, বাট কোশ্চেনটা কিভাবে হবে সেটা আমাদের পার্ট 1 এ পড়া হয়নি। তারপর হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা কোশ্চেন দেখাতে যাই, সেটা হচ্ছে যে মে 22। দেখেন মে 22-এর একটা কোশ্চেন, এ পেশেন্ট প্রেজেন্টেড উইথ লস্ট অ্যাঙ্কেল এন্ড ফুট মুভমেন্ট with leg shortening and internally rotated, loss of sensation over all of the leg except the medial aspect. What is the most suspected cause? Posterior hip dislocation, anterior hip dislocation, fracture shaped tibia, supracondylar fracture, fracture of the femur, none of the above. দেখেন এই জিনিসটা বেরিলিপসে আছে, আমি যদি আপনাকে দেখাতে চাই বেরিলিপসের জাস্ট এই পেজটাই, এটা হচ্ছে অর্থোপেডিক্স এর, এখানে হচ্ছে ট্রমা, এক্সট্রিমিটির যে ট্রমা ছিল সেই ট্রমাতে আমরা এক্সট্রিমিটি ট্রমা ছিল, সেই ট্রমাতে ছিল কি লুক ফিল মুভ। লুকের মধ্যে আমি জাস্ট এই গত সপ্তাহে ট্রমা ক্লাস এটা দেখাচ্ছিলাম যে লুক ফিল মুভ, লুকে কি থাকে, এই শর্ট লুকের মধ্যে এই লাইনগুলো আছে, এ স্লাইডলি ফ্লেক্স অ্যাডাক্টেড ইন্টারনালি রোটেটেড লেগ মে বি সাজেস্ট অফ পোস্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য হিপ, ঠিক আছে? এখন পোস্টেরিয়র ডিসলোকেশন অফ হিপ যখন হয়, যদি এটার কথা যদি বলি, পোস্টেরিয়র ডিসলোকেশন হিপ যদি হয়, পোস্টেরিয়র ডিসলোকেশন হিপের পিছন দিয়ে এখান থেকে একটা নার্ভ নিচে নেমে আসে, এই নার্ভটার নাম হচ্ছে কি সায়াটিক নার্ভ, ঠিক আছে? সায়াটিক নার্ভ ইনজুরি। দেখেন আমরা কিন্তু ইনফরমেশনটা পড়ছি এখানে, এই ইনফরমেশনটা কিন্তু এখানে পড়ছি, কিন্তু পোস্টেরিয়র ডিসলোকেশন অফ হিপের সাথে যে আমার হচ্ছে সায়াটিক নার্ভ ইনজুরিটা আছে সেটা আমার এখানে পড়া হয়নি। সেই কারণে এই যে মে 22-এর যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার সাথে আমি কোরিলেট করতে পারবো না। দেখেন ক্লাসে যখন আমি পড়াইছি তখনই পিছনে এই সায়াটিক নার্ভের কথা বলে দিয়েছিলাম, এবং সায়াটিক নার্ভ ইনজুরি হলে আমি কি কি পাবো সেটাও বলে দিয়েছিলাম। এটাই হচ্ছে আপনার এফসিপিএস পার্ট 1 এবং হচ্ছে আপনার এমআরসিএস পার্ট 2 দুইটা প্রিপারেশনের কম্বিনেশন আপনি কিভাবে করবেন সেটা, ঠিক আছে? একটা কিন্তু এখানে একটা কোশ্চেন ছিল রিকলার কোশ্চেন আর একটা এফসিপিএস পার্ট 1 এর লেকচার, তাহলে আমি আপনাকে বুঝাইতে পারলাম যে আপনি কিভাবে এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশনটা এমআরসিএস এ কাজে লাগাবেন। এরকম যদি আমাকে বলেন, যদি এমব্রায়োলজির কথা বলেন, লাস্ট কয়েকদিন আগেই এমব্রায়োলজির কথা বলেন, এই এমব্রায়োলজিতে যদি আমি বলি, এমব্রায়োলজিতে হচ্ছে এই চার্ট, এমব্রায়োলজির এই চার্ট আমরা মুখস্থ শুধু করতেই গেছি, অনেক মুখস্থ করছি, বাট এটা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটা কিভাবে হবে সেটা হচ্ছে আমরা কখনো করিনি। এটা আপনারা এখানে জানতে পারবেন যে এটা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কিভাবে আপনি করবেন। এছাড়াও হচ্ছে এই যে আমাদের এমব্রায়োলজির আমরা ফেসের ডেভেলপমেন্ট মুখস্থ করতেই থাকি, বাট ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনটা এখন এমআরসিএস এসে আপনি এখানে শিখবেন। এছাড়া হচ্ছে আরেকটা চার্ট আছে এখানে, আরেকটা চার্ট আমরা যেটা হচ্ছে খুব মুখস্থ করি সেটা হচ্ছে ফ্যারেঞ্জিয়াল আর্চ এন্ড পাউচের ডেভেলপমেন্ট। ফ্যারেঞ্জিয়াল আর্চের যে ডেভেলপমেন্ট এটাও আমরা মুখস্থ করি, কিন্তু হচ্ছে আপনি যখন এখন এমআরসিএস পার্টে পরীক্ষা দিবেন তখন হচ্ছে আপনাকে এখানে দেখেন আমরা পড়ছি কি মাসল অফ মেস্টিকেশন কোথেকে আসে, ফার্স্ট ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে। এখানে কি কি ছিল, টেম্পোরাল, মেসেটার, মিডিয়াল, ল্যাটারাল টেরিটরি। আপনাকে যেটা দিবে যে টেম্পোরালিস মাসেলের কোন একটা ইনজুরির কথা বলবে, বলে তারপরে দিবে ফ্রম হুইচ ফ্যারেঞ্জিয়াল আর্চ ইজ ডেভেলপস। ব্যাপারটা পুরোটাই এরকম। তো আশা করি যে আমাদের
যেই এমআরসিএস পার্টের প্রিপারেশনের সাথে আপনি আপনার এমআরসিএস পার্টের প্রিপারেশনকে কিভাবে আপনি এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশনের সাথে কম্বাইন করে পড়বেন, কিভাবে আপনার প্রিপারেশনটা আরেকটু ঝালাই করবেন, সেটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা ভালো একটা ইনস্ট্রাকশন পেয়েছেন। এছাড়া আমাদের যদি বলেন, আপনারা ক্লাসগুলোতে তো আপনারা আসবেন, প্রত্যেকটা ক্লাসেই আপনারা আহ, একদম কমপ্লিট একটা ইনস্ট্রাকশন পাবেন আপনি কিভাবে এফসিপিএস পার্ট 1 এর প্রিপারেশনটাকে এমআরসিএস পার্টে নেবেন। এছাড়া তো আমাদের তো পড়াশোনা তো আছেই, ইনশাল্লাহ পড়াশোনা তো থাকবেই। এটা মেবি মে 23-এর কোশ্চেন, মে 23-এর কোশ্চেনেও এরকম এরকম অনেক কোশ্চেন আছে যেটা আমি আপনাদেরকে দেখাতে পারবো। যেমন ধরেন এই কোশ্চেনটা অ্যালফাবেট কিলুপেথি থেকে একটা কোশ্চেন। এই কোশ্চেনটা ডিপ্লোমাতেও আসছে, এমআরসিএস ও আসছে, এফসিপিএস ও আসছে, কয়েকবার আসছে। লাস্ট ডিপ্লোমাতে আসছে, এমআরসিএস এটা মেবি 3 থেকে 4 বার আসছে এখন পর্যন্ত, এফসিপিএস ও আসছে অ্যালফাবেট কিলুপেথি। দেখেন এটা হচ্ছে মে 23-এর একটা কোশ্চেন। এমসিবিএস পার্ট 1-এ অনেক সময় এমন হয় যে এমআরসিএস পার্টের অনেক কোশ্চেন আছে যেগুলো হচ্ছে একদম সরাসরি এমআরসিএস এর রিকল থেকে দেওয়া হয়, এরকম হচ্ছে কোশ্চেন হচ্ছে, এরকম একটা কোশ্চেন আছে। এরকম আরো অনেক কোশ্চেন আছে, আপনারা যখন ক্লাসে আসবেন প্রত্যেকটা জিনিস একদম হাতে ধরে আপনাদেরকে দেখায় দেওয়া হবে। ইনশাল্লাহ আপনারা ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করতেছি। বাসা শুনতে পাচ্ছো? সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। জি, ডক্টর নাহিদা আপুকে অসংখ্য ধন্যবাদ। আপু অত্যন্ত সুন্দরভাবে ইলাবোরেটলি আমার প্রিপারেশনটা শুরু থেকে কিভাবে নিব এবং জেনেসিস এর সাথে কিভাবে চললে আমাদের প্রিপারেশনটা সহজ হবে সব বিষয়ে একটা দিক নির্দেশনা দিলেন। যেহেতু আমরা প্রিপারেশন নিব সিদ্ধান্ত নিয়েছি এবং বিশেষ করে আমাদের ব্যাচটা জানুয়ারি ডায়েটকে কেন্দ্র করে সাজানো। জানুয়ারি ডায়েটের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি চালু আছে, সেটা কিন্তু 10 অক্টোবর পর্যন্ত চলবে। তার মানে 10 অক্টোবরের আগে যদি আপনি জানুয়ারি ডায়েটের পরীক্ষা দিতে চান, 10 অক্টোবরের মধ্যে আপনাকে পেমেন্ট সহ সবকিছু কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে তাদের ফর্মুলা অনুযায়ী। সেক্ষেত্রে আপনি যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন আপনি সামনের ডায়েটে পরীক্ষা দিবেন, তো এখন থেকেই একেবারে সিরিয়াস হয়ে যান। আমাদের সামনের ফ্রাইডে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এবং প্রত্যেকটা ক্লাস আমরা এমনভাবে সাজানোর চেষ্টা করেছি আপনার যাতে বেশি কষ্ট করতে না হয়, আপনার আগের পড়াটাকে আপনি শুধু একটু ঝালাই করে নিতে পারেন। যাই হোক, শুভকামনা যারা প্রথম থেকে শুরু করে এখন পর্যন্ত শুনলেন এবং আমাদের ফাউন্ডেশন প্লাস ব্যাচে যারা যুক্ত আছেন, তারা যাতে আমাদের কাছ থেকে সর্বোচ্চ ইফোর্টটা পান এবং আমরাও যাতে আমাদের সম্পূর্ণ ইফোর্ট দিয়ে আপনাদের সফলতার মুখ দেখতে পাই এবং গ্র্যান্ড সেলিব্রেশন প্রোগ্রামে আপনাদের সবার সাথে দেখা হয়, সেই আশা রাখছি আর কি। আহ ধন্যবাদ সবাইকে। বাসার, হ্যাঁ জি বাসার আমাদের রিকল ক্লাসগুলা, জি। এক্সটেন্সিভ রিকল ক্লাসগুলা আমি একটু ওইটা সম্পর্কে একটু দেখিয়ে দিচ্ছি। আমাদের যে এক্সটেন্সিভ রিকল ক্লাস হয় সেই রিকল গুলো একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে প্রিপারেশনটা আপনি কিভাবে নেবেন। তো ফাউন্ডেশন প্লাস ব্যাচে আমাদের যেটা আছে, যে ফাউন্ডেশন প্লাস ব্যাচের যে কোর্স আউটলাইনটা, সেই কোর্স আউটলাইনে আমাদের যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের টোটাল 12টা ক্লাস তো থাকবেই। টোটাল 12টা ক্লাসের সাথে আমাদের 12টা টেস্ট থাকবে, একই সাথে এক্সটেন্সিভ সলভ থাকবে। যারা জেনেসিস রেগুলার ক্লাস করেন তারা জানেন, ঠিক আছে। আমাদের স্পেশাল ফিচার হচ্ছে কিন্তু রিকল সলভ। 8টা রিকল সলভ থাকে, 8টা রিকল সলভ করার পরে আপনার হচ্ছে আর তেমন কিছু করা লাগে না। আর রিকল গুলা একটু খেয়াল করবেন, কেউ যদি এমআরসিএস এর প্রিপারেশন নিয়ে থাকেন বা এমআরসিএস এর রিকল গুলো সলভ করার কোনো অ্যাটেম্প নিয়ে থাকেন, দেখবেন যে আমিও আপনাদেরকে কোশ্চেন দেখাচ্ছিলাম, কোনো কোশ্চেনই কিন্তু কমপ্লিট না, কোনো কোশ্চেন কিন্তু কমপ্লিট না। কিন্তু আমাদের কাছে কমপ্লিট সিনারিও রেডি করা আছে, ঠিক আছে। আমরা কিভাবে সিনারিও কমপ্লিট করব, কিভাবে কোশ্চেনটা ডান বাম কিভাবে হবে, এই জিনিসগুলো আমাদের কাছে প্রিপেয়ার করা আছে, এবং আপনি কিভাবে সেই প্রিপারেশন নেবেন সেই সম্পর্কে কিন্তু নেওয়া আছে। এবং এই 8টা রিকল আপনাকে কোন লেভেলের হেল্প করবে, যখন আপনি ক্লাস করবেন তখন আপনি বুঝতে পারবেন। যখন আপনি একটা রিকল কমপ্লিটলি সলভ করে ফেলবেন তখন বাকিগুলা দেখবেন যে খুব সহজ। কিন্তু আপনি যখন একা একা করতে যাবেন তখন কিন্তু আপনার জন্য ব্যাপারটা খুবই কঠিন হবে, খুবই কঠিন মনে হবে। ইভেন হচ্ছে যারা আমাদের এই যে সেপ্টেম্বর ব্যাচে যারা আছেন, তারা যখন প্রথম রিকল করা সলভ করছেন 2 মাস আগে, বলতেছিল যে খুবই কঠিন মনে হচ্ছে। কিন্তু যখনই আমাদের মেন্টরদেরকে সাথে নিয়ে ওনারা শুরু করছে, এবং মেন্টররা প্রত্যেকটা কোশ্চেন, একটা কোশ্চেনে হচ্ছে 280 থেকে 300টা করে কোশ্চেন, রিকলের সবগুলো কোশ্চেন আছে না, কোনো কোনো রিকলে দেখা যায় যে 300টাই কোশ্চেন আছে, কোনো কোনো রিকলে গিয়ে দেখা যায় 280-270টার মতো কোশ্চেন আছে। তো এই কোশ্চেন গুলো যেটা হয় সেটা হচ্ছে যে এমআরসিএস এর রিকল কোশ্চেন কখনো আউট হয় না, মানে ওদের সেন্টার থেকে কোশ্চেন গুলো কখনো আসে না। সবাই পরীক্ষা দিয়ে আসার পরে যতটুকু মনে রাখতে পারে ততটুকুই বলে। তো যেহেতু আমাদের প্রতিবারই আমাদের সেন্টার থেকে 15 থেকে 20 জনের মতো পরীক্ষা দেয়, তো দেখা যায় পরীক্ষার পরে আমরা ওনাদেরকে নিয়ে বসি এবং ওনাদেরকে নিয়েই আমরা আমাদের কোশ্চেন গুলা
কমপ্লিট করার চেষ্টা করি, কমপ্লিট আমরা একটা রিকল রেডি করি। এবং আপনি যখন একজন মেন্টরের সাথে বসে 6 থেকে 8 ঘন্টা একটা রিকল করবেন বসে, তখন আপনার কাছে ব্যাপারগুলো, কারণ যখন আপনাকে মেন্টর কোশ্চেন দেখাচ্ছে সাথে সাথে উনি এক্সপ্লেনেশনও বলে দিচ্ছে, তখন আপনি দেখবেন যে ব্যাপারটা আপনার জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। এছাড়া ফজিয়া শিট আছে। ফজিয়া শিট মানে মোটামুটি বলা হয়ে থাকে যে ফজিয়া শিট ছাড়া এফসিপিএস এমআরসিএস পার্ট 1 পরীক্ষা দিতে যাওয়া উচিত না। ইভেন এফসিপিএস পার্ট 1 ও ফজিয়া শিট থেকে মাঝে মধ্যে ইম্পর্টেন্ট 2 একটা কোশ্চেন চলে আসে, সে কারণে অনেকেই এফসিপিএস পার্ট 1 এর আগে ফজিয়া শিট অনেকেই করে। এছাড়া হচ্ছে 5টা সাবজেক্ট ফাইনাল আছে। যারা এফসিপিএস পার্ট 1 দেন তারা জানেন সাবজেক্ট ফাইনাল মানে লাস্ট মোমেন্টে যে কমপ্লিট সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের ক্ষেত্রে কতটুকু হেল্প করে। আচ্ছা, আমাদের হচ্ছে 2টা মক আছে, ঠিক আছে, একদম টোটাল পেপার 1 এবং পেপার 2 এর। এটা একদম তো আমাদের আরসিএস স্টাইলের কোশ্চেন গুলো হয়ে থাকে। তো আমরা যেহেতু আরসিএস এর এই রিকলের কোশ্চেন গুলো নিয়ে কাজ করি, সেখানে আমরা বলতে পারি যে হচ্ছে কেমন টাইপের কোশ্চেন গুলো হতে পারে, কেমন হবে। এবং দেখা যায় যে আমাদের মোটামুটি রিকলের যে স্টাইলের কোশ্চেন গুলো হয় আমাদের মকে, সেই কোশ্চেন গুলো কিন্তু মেইন পরীক্ষায় পাওয়া যায়। যাই হোক, এটুকু হচ্ছে আমাদের কোর্স আউটলাইন সম্পর্কে আমার বলা ছিল। ধন্যবাদ বাসার, তুমি কন্টিনিউ করো। জি আপু, ধন্যবাদ। তাহলে আমরা প্রোগ্রামটা আজকে শেষ করতে পারি। ফার্দার তো সবার সাথে কথা হবেই, এবং আমাদের যে গ্রুপ আছে যার যেরকম প্রশ্ন থাকবে, যখন এই যে প্রশ্নর সাথে কনফিউশন তৈরি হবে, আপনি সাথে সাথে গ্রুপে প্রশ্ন করলে সেটার অ্যান্সার পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।